গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ 2027 সালের এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। প্রত্যেকে যারা ক্লাসে আছো আমরা ডিসকাস করব আপকামিং এএনএম জিএনএম 2027 সালের পরীক্ষাকে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্সের একটি ক্লাস। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের সমস্ত ক্লাস আমরা আরো অন্যান্য পরীক্ষার ক্লাস করাই। সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ এবং আমাদের TWS একাডেমি নামে যে অ্যাপটা তোমরা পাচ্ছ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো এবং সেখানে পেড কোর্স অপশানে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড প্রস্তুতি আমরা দিচ্ছি, বিভিন্ন ব্যাচ তুমি দেখতে পাবে এবং সেখানে এএনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু আমরা ব্যাচ নিয়ে এসেছি। 2027 সালের পরীক্ষাকে টার্গেট করে নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এই মাসের 11 তারিখ থেকে। প্রত্যেকে যারা ক্লাসে আছো একটু দেখে নাও যে 2026 সালে পরীক্ষা হয়েছে জুন মাসে, এটা জুলাই মাস, আমরা এর পরপরই শুরু করছি। কারণ অনেক ক্যান্ডিডেট রিকোয়েস্ট করছিলে যে স্যার নতুন ব্যাচ নিয়ে আসেন, লাইভ ব্যাচ, সম্পূর্ণ লাইভ ব্যাচ। প্রত্যেকটা সাবজেক্ট এখানে তুমি পেয়ে যাবে। সিলেবাসে যেগুলো সাবজেক্ট আছে, বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, জিকে, এই যে জায়গাটা আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস চ্যাপ্টার ভিত্তিক উইথ ডিটেলস আলোচনা, কনসেপ্ট ক্লিয়ার তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সমস্ত সাবজেক্টের ক্লাস যেমন পাচ্ছ, ওভারঅল মক টেস্ট, প্র্যাকটিস সেট, প্রত্যেক ক্লাসের পিডিএফ নোট তোমরা পাবে। সোম থেকে শনিবার লাইভ ক্লাস। 3 মাসের এই কোর্স, টোটাল সিলেবাস আমরা 3 মাসে কমপ্লিট করব এবং 15 মাস তোমরা এই ক্লাস দেখলেই চলবে, আর আলাদা ব্যাচ নেওয়ার দরকার নেই। দেখো, পরীক্ষার ফর্ম ফিল আপ মোটামুটি বছরের শুরুতে হবে এবং আমরা দেখব ওই জুন মাসের দিকে পরীক্ষাটা হয় সাধারণত। যাই হোক, তো তার মধ্যে ভ্যালিডিটি কিন্তু পেয়ে যাবে। আজকে জুলাই মাসে তুমি যদি ব্যাচটা নাও, সামনে 1 বছর পরেও আরো 3 মাস ব্যাচ ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। এই একটা ব্যাচ নিলেই কভার হবে সবকিছু। টোটাল 6 জন টিচার এখানে থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার এখানে পাচ্ছ। তো মূলত যে 2026 সালের পরীক্ষাটা হলো, যে এক্সাম প্যাটার্ন আমরা পেয়েছি, লাইফ সায়েন্স থেকে 30টা প্রশ্ন থাকবে 1 নম্বরের এবং 10টা প্রশ্ন থাকে 2 নম্বর। এই 2 নম্বরের মধ্যে নেগেটিভ থাকে না, কিন্তু 1 নম্বর প্রশ্নে নেগেটিভ থাকবে, সব প্রশ্নে নেগেটিভ আছে। ঠিক আছে, পাশাপাশি 2 নম্বরের প্রশ্ন শুধু ফিজিক্স এবং লাইফ সায়েন্সে পাচ্ছ। 10টা প্রশ্ন লাইফ সায়েন্সে পাবে, যেখানে মোর দ্যান 1 অপশন কারেক্ট হবে, একের বেশি উত্তর সঠিক হতে পারে। যদি কোনো উত্তর ভুল চুজ করো 0 পাবে, নেগেটিভ নেই, 0 পাবে। যদি একটা সঠিক করো, যদি দুটো অপশন সঠিক, তার মধ্যে একটা তুমি অ্যান্সার করো, সেখানে তুমি 1 পাচ্ছ। বাট তোমাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যাই হোক, সে বিষয়টা আমরা আলোচনা করবো ক্লাসে। তো টোটাল 50 নাম্বার থাকবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে থাকবে 25 নাম্বার, বেসিক ইংলিশে 15, 10 নাম্বার পাচ্ছ ম্যাথমেটিক্স, 10 নাম্বার জেনারেল নলেজ, 5 নাম্বার পাচ্ছ রিজনিং। টোটাল 115 নাম্বার একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যেখানে 100টা কোশ্চেন তুমি ফেস করবে। টোটাল কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টে করে অপশন থাকে, প্রত্যেকটা কোশ্চেন 1.5 ঘন্টা সময় এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ যদি দেখো, ভাষা বাংলা এবং ইংলিশে সাধারণত প্রশ্নগুলো পাবে, এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। ইংলিশ প্রশ্ন তার বাংলায় পাবে না, স্বাভাবিক। এবং এই 5 নম্বর যে রিজনিং, এই পার্টটাও তোমাকে ইংলিশে প্রশ্ন করা হবে। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। তো সিলেবাস মোটামুটি এটা, কোন সাবজেক্টে কত নম্বর থাকে, নাম্বার ডিস্ট্রিবিউশন তোমরা দেখলে। মূলত ফোকাস যে জায়গাটা তুমি বেশি পাচ্ছ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স 75 মার্কস, এটা কিন্তু তোমাকে ভালো করে এই জায়গাটা দেখতে হবে এবং অন্যান্য সাবজেক্ট তো দেখতেই হবে। তো আমরা এখানে লাইফ সায়েন্স থেকে এবং ফিজিক্যাল সায়েন্স থেকে ডিটেলস এবং এমসিকিউ কিন্তু তোমরা পাবে এবং সব সাবজেক্ট থেকেই কিন্তু পরীক্ষার প্যাটার্নে আলোচনা করা হয়। তো মূলত আমি এই ব্যাচে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নেব। তোমরা যারা ক্লাসে আছো, আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব ফিজিক্যাল সায়েন্স থেকে। ওকে, সহজ প্রশ্নই আলোচনা করব। তোমাদের যে প্রশ্নগুলো কঠিন লাগবে অবশ্যই বলবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, বস্তুর ওজন নির্ভর করে কিসের উপর? দেখো, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো একটু বোঝার প্রশ্ন হয়,
তুমি ডিরেক্ট কোশ্চেন নাও পেতে পারো, কোশ্চেন সহজ বাট করে আসতে পারছে না, এরকম হয়, কারণ কনসেপ্ট ক্লিয়ার নেই। এখানে অনেক বোঝার বিষয় আছে, যে জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু ক্লাসে করিয়ে থাকি। তো নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা ক্লাসগুলো করো, দেখবে ভালো লাগবে। বস্তুর ওজন মানে কি? দেখো, ওজন এই রাশিটা দুটো রাশির গুণফল, বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। তোমার রাশি সম্পর্কে নলেজ রাখতে হবে, কোনটা স্কেলার কোনটা ভেক্টর। তো ভর এটা স্কেলার রাশি, অভিকর্ষজ ত্বরণ এটা ভেক্টর রাশি, দুটো রাশির গুণফল তৈরি হবে ওজন, ভেক্টর রাশি। ওজন যেটা আমরা চলতি ভাষায় ওয়েট বলি, ইংলিশে ওয়েট বলা হয়। এই ওয়েট চলতি ভাষায় আমরা তোমার ওয়েট কত, তুমি বললে স্যার 55 কেজি, বাট সেটা অ্যাকচুয়াল হচ্ছে তোমার ভর কত তুমি বললে ফিজিক্সের ভাষায়, ঠিক আছে? এই জায়গাটা খুব সিরিয়াস। তো বস্তুর ওজন মানে হচ্ছে বস্তুর ভরের সঙ্গে ত্বরণের গুণফল। মহাকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ এখানে তুমি একই ধরতে পারো, ঠিক আছে? অপশন সি। তাহলে এখানে তোমাকে ভরের উপর কিন্তু শুধু নির্ভর করে না, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। W = m × g, এই হচ্ছে ফর্মুলা। W = m × g, এটা হচ্ছে ওয়েট বা ওজনের রাশি। এটা তোমাকে বুঝতে হবে। ওজনের একক কি? ওজনের একক কি বলতো? ওজনের একক কি? ওজন এর একক কি হবে বলতো? ওজন পরিমাপ করি আমরা কোন যন্ত্রের সাহায্যে, বা এর একক কি? এর সিজিএস একক কি হবে? সিজিএস একক হচ্ছে ডাইন, এটা বলের একক। ওজন এক রকমের বল, তাই তো? আর এসআই একক নিউটন। তাহলে ওজন নিয়ে অনেক কথাই কিন্তু আমরা বলতে পারি। ওজন পরিমাপক যন্ত্রের নাম কি? ওজন পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্র, এটা হচ্ছে ওজন পরিমাপক যন্ত্র। দেখো, বস্তুর ভর আর ওজন কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা চলতি ভাষায় ভর ওজন একই রকম ভাবেই ব্যবহার করে থাকি, ওই জন্য পরীক্ষায় এই জিনিসগুলো কিন্তু জানতে চাওয়া হয়। কোশ্চেন নাম্বার 2, সূর্য থেকে পৃথিবীতে তাপ কিভাবে আসে? তাপের সঞ্চালন প্রসেস হচ্ছে তিনটি: পরিবহন, পরিচলন, বিকিরণ। এই তিনটে পদ্ধতির দ্বারা তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাই তো? তো এই তিনটে প্রসেসের মধ্যে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? পরিবহন হবে না, সঞ্চালন হবে না, বিকিরণ হবে। পরিবহন, পরিচলন, বিকিরণ। বিকিরণ, এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যম প্রয়োজন হয় না। দেখো, তিনটে যে প্রসেস, আমরা যদি একটা লোহার রড তোমাকে দেওয়া হয়েছে হাতে, তুমি এখানে ধরে রেখেছো হাত দিয়ে, ধরো হাত দিয়ে ধরে রেখেছো, ঠিক আছে? যাই হোক, এবার এখানে একটা মোমবাতি জ্বালানো হয়েছে। দেখা যাবে এই যে মোমবাতি এক প্রান্তে লোহার জ্বালানো হয়েছে, তুমি ধরে রেখেছো, ধীরে ধীরে দেখা যাবে এটা গরম হচ্ছে, আস্তে আস্তে এই তাপটা ধীরে 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 তোমার হাতে চলে আসে, গরম অনুভূত হবে, দেখবে গরম লাগছে। দেখবে রান্না করার সময় কোনো রান্নার পাত্র, সসপ্যান জাতীয়, দেখবে প্লাস্টিকের কভার থাকে হাতলের ওই জায়গাটায়, তাই না? যে চা করার পাত্র, সসপ্যান, সেক্ষেত্রে ওই হাতলে কেন কভার থাকে? কারণ তাপটা ওই দিক থেকে এদিকে চলে আসছে, এক জায়গায় আগুন লাগছে, তাপটা ছড়িয়ে আসছে, তাহলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। মূলত কঠিন পদার্থে তাপের সঞ্চালনটা হয় পরিবহন পদ্ধতিতে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় পরিবহন। আচ্ছা, জল গরম করছো, যখন একটা পাত্রে জল আগুনে দিয়েছো, দেখবে নিচের জল ধীরে ধীরে গরম হয়ে উপরে উঠছে, উপরের জল নিচে যাচ্ছে, এইভাবে রোটেশন আকারে জলের এক অণু আর এক অণু এইভাবে মুভমেন্ট করছে, এবং সেই জল পুরোটা গরম হচ্ছে। ওই যে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, ওটার নাম হচ্ছে পরিচলন পদ্ধতি। গ্যাস এবং তরলে যে প্রসেসে তাপ যায় সেটা হচ্ছে পরিচলন। আর কঠিন মূলত পরিবহন পদ্ধতি হয়। আর বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যম বা মিডিয়াম লাগবে না, সে কঠিন তরল গ্যাসে কোনোটা লাগবে না, অটোমেটিক্যালি পাস করবে। কোশ্চেন নাম্বার 3, ভোল্টেজ পরিমাপের যন্ত্র কি? ভোল্টেজ, আমরা মাঝে মধ্যে বলি যে ভোল্টেজ কমে গেছে, লাইটের পাওয়ার কম দেখাচ্ছে,
বা ফ্যান স্পিড কমে গেছে। এই যে ভোল্টেজ আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, ব্যারোমিটার। সঠিক উত্তর হবে ভোল্ট মিটার, নট ভোল্টা, ভোল্ট মিটার। ভোল্ট মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করি অ্যামিটারের সাহায্যে, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করি, গ্যালভানোমিটারে কি পরিমাপ করা হয় বলবে। কোশ্চেন নাম্বার 4, 1 কিলোওয়াট মানে কত ওয়াট? খুব সিম্পল একটা কোশ্চেন, 1 কিলোওয়াট সমান কত ওয়াট? সঠিক উত্তর কি হবে? তো ফিজিক্যাল সায়েন্স অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও তুমি তো 9-10-এ তো 8-9-10 ফিজিক্যাল সায়েন্স পড়েছো, ওই বিষয়গুলোই কিন্তু পরীক্ষায় থাকে, এমন নয় খুব জটিল জিনিস। ওইগুলো একটু ভালো করে পড়লে তুমি পারবে। ঠিক আছে, তুমি নিশ্চয়ই পারবে। এই যে কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। এমন কেউ নয় যে জন্মের পরেই যে ইতিহাস, তার সাবজেক্ট ইতিহাস কপালে লেখা আছে, বা সে ম্যাথমেটিক্স নিয়ে পড়বে, সে ফিজিক্স নিয়ে পড়বে, লেখা থাকে না। যে যেটাকে সময় বেশি দেয় সেই জিনিসটাই কিন্তু তার ভিতরে গ্রো করে। অর্থাৎ সময় তুমি হয়তো দাওনি ফিজিক্সে, যার জন্য ফিজিক্সটা তোমার ভয় লাগে, একটু সময় দাও, ভালো লাগবে, তখন দেখবে পারবে। ঠিক আছে, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কার? দেখো এই যে তাপের পরিবহন, আমরা যদি দেখি কাঠ, প্লাস্টিক, তামা, রবার, সব বস্তু তাপ পরিবহন করবে এরকম নয়, তাই না? কাঠ, প্লাস্টিক এগুলো খুব একটা পরিবহন করে না, বা কুপরিবাহী আমরা বলতে পারি। যেগুলো ধাতু মূলত তাপ ভালো পরিবহন করে, যার মধ্যে তামা একটি ভালো তাপের পরিবাহী। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কার? তো আমরা আলোক চ্যাপ্টারটা যখন আলোচনা করি সেই জায়গায় দেখবে প্রতিফলন, প্রতিসরণ এই বিষয়টা আছে। প্রতিফলনের দুটো সূত্র আছে, প্রতিসরণেরও দুটো সূত্র আছে। প্রতিসরণের দ্বিতীয় সূত্র হচ্ছে সাইন আই বাই সাইন আর। এটার অনুপাতকে বলা হয় প্রতিসারাঙ্ক। এই মিউ, এটাকে বলা হয় দুটি মাধ্যমের, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যাচ্ছে, ঠিক আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, একটা আই যদি একটা আর বলি, তাহলে মাধ্যম দ্বয়ের প্রথমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্কটাকে আমরা বলি মিউ। এটা একটা ধ্রুবক। এই সূত্রের আবিষ্কারক বিজ্ঞানী স্নেল। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 7, বিদ্যুৎ প্রবাহের দিকটা কেমন হয়? আমরা বিদ্যুৎ প্রবাহকে বলি ইলেকট্রনের স্রোত, তাই না? তো ইলেকট্রনের যেদিকে প্রবাহ হয় বিদ্যুৎ প্রবাহটা তার বিপরীতে ধরা হয়। তো সেটা কোন দিকে? ঋণাত্মক থেকে ধনাত্মক, ধনাত্মক থেকে ঋণাত্মক, নাকি উভয় দিক কোনটি নয়? কি উত্তর করবে এখানে? সঠিক উত্তর কোনটি হবে? বিদ্যুৎ প্রবাহের দিকটাকে মনে রাখবে পজিটিভ টু নেগেটিভ, ধনাত্মক টু ঋণাত্মক। একটা বর্তনী যদি আঁকা হয়, ধরো একটা রোদ দিয়ে আমরা বর্তনী যদি আঁকি, দেখবে এরকম একটা ছোট, যে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এইভাবে ডিরেকশনটা করা হয়, পজিটিভ টু নেগেটিভ। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভর এবং বেগ, কোন বস্তু ভর এবং তার সঙ্গে তার ভেলোসিটি বা বেগ তুমি গুণ করেছো, তাহলে যে রেজাল্টটা পাবে সেটার নাম কি? বল, শক্তি, ভরবেগ, কাজ। যে রেজাল্ট পাবে সেটাকে বলা হবে ভরবেগ বা মোমেন্টাম। অপশন সি, খুব সিম্পল একটা বিষয়। ভরবেগের গুণফলকে ভরবেগ বা মোমেন্টাম বলে ইংলিশে। বল মানে হচ্ছে কি বলতো? ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। শক্তি মানে বল ইন্টু সরণ। দেখো শক্তি আর তোমার কাজের রাশিটা প্রায় একই, ঠিক আছে, কার্য শক্তি রাশিগত একই। বলের সঙ্গে সরণের গুণ করলে আমরা পাই কাজ, সেটাই মূলত শক্তির পরিমাপ। কোশ্চেন নাম্বার 9, লেন্স তার ক্ষমতার একক কি?
সে উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক বা দর্পণের ক্ষমতাটাও আমরা একই এককে পরিমাপ করি। সেটা কি হবে, ডায়োপ্টার, জুল, নিউটন নাকি ওয়াট। জুল কিসের একক, শক্তির একক। নিউটন বলের একক, ওজনের একক। ওয়াট ক্ষমতার একক। আর ডায়োপ্টার এটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক। শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি পাই, যে শক্তি সৃষ্টি হয়, শক্তি ধ্বংস হয়, শক্তি সৃষ্টি ও ধ্বংস হয় না, শক্তি কমে যায়। সঠিক উত্তর কি হবে, শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী বলা হচ্ছে মহাবিশ্বে যত শক্তি আছে টোটালটা হচ্ছে ধ্রুবক। এর শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে আর এক রূপে কনভার্ট করা যায়। যেমন এই পেনটা যদি আমি নিচে ফেলি, একটা আওয়াজ হলো, তাহলে এই যে কি হলো, এটা শক্তি কনভার্ট হলো। একটা তোমার গতি শক্তি থেকে শব্দ শক্তি তৈরি হবে, তাই না? বা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি তৈরি হলো। বা হাতে যদি আমি এইভাবে ঘষতে থাকি, তাহলে এই যে ঘর্ষণ, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হবে, তাই না? এই যে ঘর্ষণ শক্তি থেকে তাপ শক্তি তৈরি হলো, এই হচ্ছে সিস্টেম। শক্তি এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট করা যাবে, কিন্তু টোটাল যে শক্তি আছে আতে ধ্রুবক, ওটা তোমার কম বেশি হবে না, বা সৃষ্টি বা ধ্বংস হয় না, যা আছে ফিক্সড। কোশ্চেন নাম্বার 11, একটি বস্তু স্থির থাকলে তার বেগ কত হবে? তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে তোমার বেগ কত? প্রশ্নটা খুবই ইজি। 1 মিটার/সেকেন্ড, 0 মিটার/সেকেন্ড, অসীম ঋণাত্মক, তাহলে এটা শূন্য হবে, এটা আর ভাবার কিছু নেই। কোন বস্তু দাঁড়িয়ে আছে তাহলে তার বেগ শূন্য। কোশ্চেন নাম্বার 12, তাপের এসআই একক কি? দেখো, এই বিভিন্ন ধরনের রাশির তার এককটা সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। তাপ বা হিট এবং তাপমাত্রা বা টেম্পারেচার দুটো কিন্তু আলাদা। তাপের সিজিএস একক কি, তাপমাত্রা সিজিএস একক কি, তাপের এসআই একক কি, তাপমাত্রা এসআই একক কি, একদম ক্লিয়ার আলোচনা মানে মাথায় রাখতে হবে। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, আর এসআই একক হচ্ছে জুল। এটা হচ্ছে সিজিএস একক। দুটো সিস্টেমে আমরা সাধারণত বিচার করে থাকি বর্তমানে। আর যদি বলে তাপমাত্রা বা টেম্পারেচার, তাপমাত্রার সিজিএস একক কি হয় বলতো, ডিগ্রি সেলসিয়াস। আর এসআই এককটাকে আমরা বলছি কেলভিন, কে দিয়ে আমরা লিখি কেলভিন। আলোর গতি সর্বাধিক কোন ক্ষেত্রে, জলে, বায়ু, কাঁচ নাকি শূন্য স্থানে? দেখো, আলোর একটা গতি আছে, আমরা যে গতিটাকে সি দিয়ে ডিনোট করে 3 × 10⁸ মিটার/সেকেন্ড অ্যাপ্রক্সিমেট। অর্থাৎ 1 সেকেন্ডে 3 × 10 পরে 8টা শূন্য দিয়ে তুমি যদি গুণ করো, সেই যত মিটার হবে তত, বা এটাকে যদি কিলোমিটারে আমরা আনি, 3 × 10⁵ কিলোমিটার, কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ 3-এর পরে 5টা শূন্য, ঠিক আছে? এত কিলোমিটার/সেকেন্ডে আলোর বেগ। এই আলোর বেগ শূন্য স্থান, ফাঁকা জায়গায় সব থেকে বেশি হবে, ঠিক আছে? বাধা যেখানে কম সেখানে বেশি হবে, জলে একটু কম হবে, বায়ুতে বেশি হবে। শূন্যস্থান বায়ু প্রায় একই ধরা হয়, বায়ুর থেকে শূন্যস্থান মানে একেবারে ফাঁকা জায়গায় সব থেকে বেশি হবে। কাঁচ, জল কম হবে। কাঁচ এবং জলের মধ্যে কাঁচে সব থেকে বেগ কম আছে, জলে একটু বেগ বেশি। কাঁচে এটা হচ্ছে বায়ু বা শূন্যস্থান। দেখো, বায়ুতে আমরা এটা ধরে ফেলি অনেকটা মানে কাছাকাছি হয়, একটু কম হবেই, বায়ুতে একটা বাধা পায়। যদি বলো স্যার কাঁচে কত বা জলে কত, 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হচ্ছে জলে। আর যদি বলো স্যার কাঁচে কত হবে, কাঁচে বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হচ্ছে কাঁচে। কোশ্চেন নাম্বার 14 বলছে একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 1000 ওয়াট হলে 1 ঘন্টায় ব্যবহৃত শক্তি কত হবে? এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয়, কিছু ম্যাথের প্রশ্ন ফিজিক্সে থাকবে এবং সেইগুলো তুমি কমন পাবে, ভয় পাওয়ার কিছু নেই, কমন পাবে একদম। ডেটা সমেত না পেলেও প্যাটার্ন কমন পাবে, বা সূত্র মনে রাখলে
তুমি দেখবে ঠিক একই জায়গা থেকে কমন পাচ্ছ। একবার দুবার তো ডেটা প্রায় কাছাকাছি কমন এসছে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ফিজিক্সের অঙ্ক খুবই সহজ, খুবই সহজ। সূত্র জানলে উত্তর শেষ। ক্ষমতা বলেছে 100 ওয়াট, হ্যাঁ, সময় 1 ঘন্টা। সাধারণত শক্তি মানে হচ্ছে ক্ষমতার সঙ্গে সময়ের গুণফল, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে শক্তি কত? ক্ষমতা 100 ওয়াট, 1 ঘন্টা, এই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মানে 36, এটা হচ্ছে জুল হবে। ঠিক আছে, আমরা এখানে ওয়াট ইন্টু আওয়ার থেকে ওয়াট ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে জুল। ওয়াট ইন্টু সেকেন্ড মানে হচ্ছে জুল। তো এই হচ্ছে আমরা পেলাম এটা, এটা সেকেন্ড। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,60,000 জুল। এটা জুলে। যদি কিলো জুল করো তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 3টে শূন্য কম হবে। জুলে যদি সব উত্তর জুলে আছে তাহলে তোমাকে জুলেই করতে হবে। অপশন বি। তড়িৎ শক্তির রাশিটা কি? তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি রাশি হচ্ছে তড়িৎ ক্ষমতা কিন্তু সময়। তড়িৎ ক্ষমতা মানে ওয়াট, এখানে ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু প্রবাহ মাত্রা, তড়িৎ ক্ষমতা, এখানে ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু আই, এবং তার সঙ্গে তোমাকে টি গুণ করতে হবে, ভি আই ইন্টু টি। তাহলে এখানে উত্তর আমরা পাবো অপশন নাম্বার বি। দেখো এইগুলো হঠাৎ করে আমি বলছি, যারা নতুন দেখছো স্যার কি বলছে, বিষয়টা তোমার খুবই সহজ লাগবে যখন এই চ্যাপ্টারটা পড়ানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ডিটেলস পড়তে হবে, নয়তো পারবে না। অপশন বি, লেন্স। এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ যেটাকে আমরা বলে থাকি, এটা ঋণাত্মক হয় কোন ক্ষেত্রে? উত্তল, অবতল, সমতল কোনোটাই নয়। দেখো আমরা চশমা পরি, অনেকে চশমা পরে, দেখবে চশমার পাওয়ার কারো মাইনাস কারো প্লাস, এটা তো প্রত্যেকে জানো, পজিটিভ নেগেটিভ। কেউ দূরে ঝাপসা দেখে, কেউ কাছে ঝাপসা দেখে। যে দূরে ঝাপসা দেখে সেটার নাম মায়োপিয়া। ব্যবহার লেন্স, অবতল লেন্স, ব্যবহার লেন্স, অবতল লেন্স ব্যবহার করা হয় সংশোধনে। এই অবতল লেন্স দিয়ে মায়োপিয়া সংশোধন করা হয়, দূরে তখন আবার ঠিকঠাক দেখে। এবং যারা দূরে ঝাপসা দেখে, মায়োপিয়া হয়, তাদের যে চশমার পাওয়ার হয় নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এখানে উত্তর হবে অবতল লেন্স। উত্তল লেন্স হলে পাওয়ারটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। ফোকাস দৈর্ঘ্যটা উত্তল লেন্সের পজিটিভ ধরা হয়, আর অবতল লেন্সের নেগেটিভ ধরা হয়। কোশ্চেন নাম্বার 17, বয়েলের সূত্র, পিভি ইকুয়াল টু ধ্রুবক। এই যে সূত্র তুমি পাচ্ছ, এই সূত্র কখন খাটে? যদি তাপমাত্রা ধ্রুবক থাকে, চাপ ধ্রুবক, আয়তন ধ্রুবক, শক্তি ধ্রুবক। আচ্ছা, পি মানে কি বলতো? চাপ। ভি মানে আয়তন। বয়েলের সূত্রে ধ্রুবক কি? বয়েলের সূত্রটা হচ্ছে পি প্রপোর্শনাল টু 1/v। চাপ যদি বাড়াও আয়তন কমবে। একটা সিরিঞ্জ ইনজেকশনের দেখবে ভিতরে বায়ু তুমি ছেড়ে দাও, পুরোটা থাকবে এরকম। একটা ইনজেকশনের সিরিঞ্জ তুমি যদি দেখো, এরকম একটা হাতল থাকবে, এই এখান দিয়ে তুমি চাপ দাও, আয়তন কমবে, ছেড়ে দাও, আয়তন বাড়বে। ওই যে গ্যাস ছিল, ওই গ্যাসের আয়তন কিন্তু দেখা যাবে যে চাপ বাড়ালে আয়তনটা কমে যায়। পি প্রপোর্শনাল 1/v এই জায়গা থেকে আমরা পাচ্ছি। তখন কিন্তু টেম্পারেচার নিয়ে কোনো কথা বলছি না, তাপমাত্রা নিয়ে কথা বলছি না। তাপমাত্রা আপ ডাউন হতে পারে, যদি তাপমাত্রা ধ্রুবক থাকে তখন কিন্তু এই ঘটনা ঘটে।
যখন এটা ইকুয়াল টু কে ইন্টু ভি, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক, তাহলে পিভি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কে, এই যে রাশিটা আমরা পাচ্ছি। তো যদি তাপমাত্রা টি স্থির থাকে এবং গ্যাসের ভর স্থির থাকে, টি এবং উষ্ণতা এবং গ্যাসের ভর, গ্যাসের ভর এই দুটো যদি তুমি না পাল্টাও, তাহলে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে, আবার চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে। এটা বয়েলের সূত্র। শব্দের তীব্রতা নির্ভর করে কিসের ওপর? ইন্টেন্সিটি বা তীব্রতা। আমি যদি একটু জোরে কথা বলি, তুমি কানে জোরে শুনছো, আবার যদি আস্তে কথা বলি তুমি আস্তে শুনছো, এই কথা, এটাই হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি, তাই না? এই যে ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করছে? তাহলে তুমি ফোনে দেখবে বিভিন্ন, যখন গান শুনছো বা একটা মিউজিক হচ্ছে, এরকম ভাইব্রেট করে একটা গ্রাফ, বিভিন্ন সময় দেখে থাকবে। এই যে গ্রাফ যখন দেখবে এরকম আস্তে আস্তে চলতে চলতে এরকম উঠলো দিয়ে আবার নামলো, এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় বিস্তার। যে ফ্রিকোয়েন্সি, শব্দের কম্পাঙ্ক, অ্যামপ্লিটিউড, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, এই যে কথাগুলো আছে তরঙ্গের, এগুলো আমাদের জানতে হবে। বিস্তারটা হচ্ছে যখন এই কি বলছে তাহলে, কম্পাঙ্কের যে তরঙ্গ দৈর্ঘ্য নয়, কম্পনের মধ্যে যখন বিস্তারটা সব থেকে বেশি হয় তখন তীব্রতা বাড়ে। কোশ্চেন নাম্বার 19, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে কখন? অর্থাৎ বিস্তার মানে সর্বোচ্চ সীমায় যখন পৌঁছায়, সেইটাকে আমরা বিস্তার বলি। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন ঘটে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য প্রতিফলনটা তোমার বোঝার দরকার আছে এবং প্রতিসরণটাও বোঝার দরকার আছে। আমরা দুটো কেস পাই। একটা ধরো এরকম সমতলে আলো পড়লো, আলো বেরিয়ে গেল, মাধ্যমে ঢুকলো না। যদি এটা জল হয়, দেখবে আলোটা এইভাবে ঢুকে যাচ্ছে, দিয়ে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এটা যদি প্রথম সমতল হয়, এটা হতে পারে। আরেকটা কন্ডিশন হয়, যেটাকে আমরা বলছি আলোক রশ্মি যদি এটা হালকা মাধ্যম বা লঘু মাধ্যম, বায়ু, এটা ধরো জল বা কাঁচ, আলো এমন একটা অ্যাঙ্গেলে পড়লো, সেটা আর বাইরে না গিয়ে আবার ভিতরে চলে আসলো, তাহলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল না, ভিতরে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসলো। এটাকে বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর ফার্স্ট শর্ত হচ্ছে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। হালকা থেকে ঘনতে গেলে হবে না, ঘন থেকে লঘুতে যেতে হবে। এবং মাধ্যমের সংকট কোণটা, মাধ্যমের আপতন কোণ সংকট কোণের বেশি হতে হবে। অর্থাৎ যে অ্যাঙ্গেলে পড়ছে সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে বেশি হতে হবে, তবেই পূর্ণ প্রতিফলন সম্ভব। কোশ্চেন নাম্বার 20, এটা আমরা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এখানে কি হবে উত্তর দেবে। তো এই বিষয়গুলো আমাদের চ্যাপ্টার ধরে ধরে পড়লে নিশ্চয়ই এগুলো তুমি পারবে। প্রশ্ন যা আসে পরীক্ষায় পারার মতোই আসে, ঠিক আছে? যারা একটু খাটে তারা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন সঠিক উত্তর করে আসে। দেখো, একটা পরীক্ষায় তুমি সব সঠিক করতে পারবে না, জানার পরেও ভুল হয়, কারণ পরীক্ষার হলে মেন্টালিটি অন্যরকম থাকে, ভুল হতেই পারে, ঠিক আছে? কিন্তু এই ভুল কমানোটা সম্ভব, ভুলটা কমানো সম্ভব, ঠিক আছে? এবং দেখবে তোমার জানা প্রশ্ন যেগুলো ভুল করছিলে আর ভুল হবে না, যদি তুমি এইগুলো ডিটেলস পড়ো। বুঝে পড়তে হবে, ফিজিক্যাল সায়েন্সটা বুঝে পড়ার বিষয় আছে, মুখস্থ করার জায়গা এখানে কম আছে। আমি বলবো একটু বুঝতে পারলে তুমি এগুলো এমনিই পারবে, বলে দিতে হবে না। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, টাটা।